আমাদের সাউথ ওড়িশা আর ছত্তিশগড় রোড ট্রিপ সিরিজের শেষ পর্বে গোপালপুরের স্বর্ণালী সমুদ্র সৈকতে স্বাগত। আসুন আজ আমাদের সাথে সদা চিরন্তন আর সকলের প্রিয় গোপালপুর নতুন করে ঘুরে দেখুন। জানতে চান গোপালপুর অন সি এখন কেমন সেজে উঠেছে, এখানকার বিচ ভাইবস ঠিক কেমন? হাত পা ছড়িয়ে বসে সমুদ্রের গর্জন আর মিষ্টি ঠান্ডা হাওয়ার মাঝে একটা ভালো রেস্তোরাঁতে লাঞ্চ, ডিনার বা স্ন্যাক্স খেতে চান কি? লাইট হাউসের মাথায় চড়বেন? দেখতে চান ওই ওপর থেকে সুন্দরী গোপালপুরকে দেখতে কেমন লাগে? একদম বিচের ওপর সুইমিং পুল সহ একটা ভালো থাকার জায়গা খুঁজছেন, যাতে সব লাক্সারি থাকবে কিন্তু হতে হবে পকেট ফ্রেন্ডলি? তাহলে ব্লগটি পুরো দেখুন, সব প্রশ্নেরই উত্তর পেয়ে যাবেন। শুরুই করছি হোটেলের রিভিউ দিয়ে। আশা ইস্তক আমরা জায়গাটির প্রেমে পড়ে গেছি, তাই ভাবলাম আপনাদের ডিটেলসে দেখাই। আমরা উঠেছি একদম সি বিচ লাগোয়া সানাইরা রিসর্টস অ্যান্ড স্পাতে। বিচের ওপর বেশ অনেকটা জায়গা নিয়ে দারুণ সুন্দর এই মিডিয়াম ক্যাটাগরির লাক্সারি হোটেল। একদম বাজেট হোটেলও নয়, আবার মে ফেয়ার, র্যাডিসন বা পার্কের মতো অত হাই এন্ডও নয়। অফ সিজনে এলে তো দারুণ ডিলও পেয়ে যাবেন। আমাদের মতে এখানকার সব থেকে বড় আকর্ষণ সামনের এই ওশেন ভিউ ইনফিনিটি পুল, যা ঠান্ডা জলে ডুবে সমুদ্রের ঢেউয়ের আনাগোনা দেখতে দেখতে কখন সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। আমরা দুরাতের জন্য গোপালপুর অন সিতে এসেছি, উঠেছি সানাইরা রিসর্টসে। হোটেলটা বেশ ভালো লাগলো, সুন্দর ছিমছাম হোটেল, বেশ বড় লন আছে, বসার জায়গা রয়েছে, পুল রয়েছে একদম সমুদ্রের সামনে। আর 3টে থেকে 4টে রুম আছে এদের একদম সি ভিউ, আর অন্য রুমগুলো সাইড থেকে যেমন হয় সচরাচর হোটেলের ওই রকম সি ফেসিং। ঢুকেই এখানে রিসেপশন, আর এই ডান দিকে এখানে খাবার জায়গা। ডান দিকে এখানে খাওয়ার জায়গা, এটা হচ্ছে রিসেপশন। এটা ফার্স্ট ফ্লোরের টেরাস। পেছনে নারকোল গাছগুলো খুব সুন্দর লাগছে। এই যে এইখানে দুজন উঠে বসে পড়েছে। পেছনেই সি। এটা সানাইরা রিসোর্টসের টেরাস থেকে। আমাদের পশ্চিমবঙ্গের ন্যাশনাল কালারে, মানে পশ্চিমবঙ্গের রাজ্যের কালারে রং করা মোটেল মারমেড। একদম পুরো 360 ডিগ্রি ভিউ গোপালপুরের রিসোর্টের মাথা থেকে। এটা হলো আমাদের রুমের রিভিউ। ওশেন ভিউ রুম নেওয়া হয়েছে 111 নম্বর। এই হচ্ছে রুমটা, বেশ বড় বেড, সামনেই পর্দাটা সরিয়ে কি দৃশ্য দেখা যায় সেটা দেখাচ্ছি। এদিকে তো একটা ওয়ার্কিং ডেস্ক আর টেবিল রয়েছে, এদিকে আয়না রয়েছে সামনে, জিনিসপত্র রাখার কাপবোর্ড, ছোট একটা টিভি, এখানে টি মেকার রয়েছে, কফি টফি সব দেওয়া রয়েছে, কফি, টি, চিনি এগুলো সব দেওয়া রয়েছে। আর একটা বড় বাথরুম, সুন্দর বাথরুমে কোনো অসুবিধে নেই। গিজার আছে, টয়লেট আর পরিষ্কার, একদম অসুবিধে নেই। আর এই হচ্ছে রুমের সামনে থেকে ভিউ, সাইড সি ভিউ ফেসিং প্রিমিয়াম ক্যাটাগরির রুম দেখিয়ে দিচ্ছি। এটা এখন আন্ডার মেনটেন্যান্সে আছে। এটারও সাইড দিয়ে সি ভিউ, বেশ ভালোই কিন্তু ভিউ এটা। ইনফ্যাক্ট এটার বেশ ভালো ভিউ, এখান থেকে সিয়ে বেশ ভালো ভিউ রয়েছে। আমরা নিচে 110-এ, এটা হচ্ছে সাইড ফেসিং। রুমগুলো কিন্তু বেশ বড়, সুন্দর। এই যে এখানে একটা মিরর, এখানে একটা ওয়ার্কিং ডেস্ক, বিছানা, বাথরুমগুলো সব মোটামুটি একই প্যাটার্নের তৈরি। আর এইটার এই সাইড দিয়ে সি ভিউ, এটা নিচের তলার সি ভিউ। This is a royal room. This is the larger of the royal rooms. 103. Madam is giving us a room tour. This is a very large room. This is 8,500 plus GST. This is for 3 people, 3 heads. If there is a big family, it's really a good value for money. It's a washroom. There is a huge washroom with a very modern Jaguar shower cabinet.
It's a very neat and nice modern bathroom, large bed, and there is a nice sitting area on the sides with a wonderful front view of the sea. Darun lagche eta kintu 8,500 plus GST for 3 people at this location. I think it's a pretty good deal. এই রুমের আরেকটা ইউএসপি হচ্ছে এই যে সামনের যে উইন্ডোজ তার ঠিক পাশেই আবার একটা ব্যালকনি রয়েছে। আচ্ছা, ব্যালকনির সামনে থেকে ভিউ। This is 104, right? Yes, sir. And what is the charges for this? 7,500. Okay, this is 7,500. This is also for 3 people. 7,500 plus GST. This is your peak season rates, or the rates increase during peak season? এই রুমের সামনের থেকে এটার ভিউ, আর এটারও একটা সাইডে ব্যালকনি রয়েছে। এটা হচ্ছে রেগুলেটেড বিচ অ্যাক্সেস। ওই যে বাইকটা আসছে ওই জায়গাটা বিকেলবেলার দিকে একদম পুরো বন্ধ করে দেয়, তখন এখানে অ্যাপ্রোচ করা যায় না। এক্ষুনি এই রিসেপশনিস্টের সঙ্গে কথা হচ্ছিল, তার কাছ থেকে জানলাম এই এখন যেটা সানাইরা রিসোর্স সেটা পুরনো গোপালপুর পোর্টের গেস্ট হাউস ছিল। পুরনো গোপালপুর পোর্টে যারা কাজ করতেন অফিসাররা তারা এসে এখানে থাকতেন, পরে এটা হোটেল হিসেবে রিডেভেলপড হয়। এখানে গাড়ি ঢোকাতে গেলে একটা বিকেলবেলা একটা টিকিট লাগে 50 টাকা, এখানে হোটেলে থাকলেও সেই টিকিটটা দিতে হয় আর কি। এটা হচ্ছে পুরনো গোপালপুর পোর্টের ভগ্নাবশেষ আর কি, পুরনো গোপালপুর বন্দরের ভগ্নাবশেষ। এই গোপালপুর কিন্তু অনেক পুরনো শহর, হ্যাঁ, বহু পুরনো ইতিহাসে এর উল্লেখ আছে। কলিঙ্গ রাজাদের সময় এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বন্দর শহর ছিল। এই যে আমরা যে গোপালপুরে দাঁড়িয়ে আছি, আমার বাঁদিকে যে সমুদ্রের ওই সাইডে কিন্তু বার্মা, আর বার্মার রেঙ্গুন শহরের সঙ্গে ইংরেজ জামানায় এখানে বেশ ভালো বাণিজ্যিক রিলেশনশিপ স্থাপন করা হয়েছিল। এখান থেকে চাল টাল বার্মার থেকে ওদিক থেকে আমদানি রপ্তানি হতো। আর তাদেরও আগে এটা একটা ওলন্দাজ বা ডাচ সেটেলমেন্ট ছিল, ওই সময় ইংরেজরা আসার আগেও গোপালপুর কিন্তু একটি ওলন্দাজ বা ডাচ সেটেলমেন্ট ছিল। সেই সময় এক বাঙালি ভদ্রলোক এসকে দে, তিনি নাকি প্রায় পুরো গোপালপুরেরই মালিক ছিলেন, পুরো প্রায় গোপালপুরের যে জমি জমা যা আছে, যা দেখতে পাচ্ছেন, তার প্রায় সবটারই মালিক উনি ছিলেন। তারপরে সোরেন বলে এক ফ্যামিলি, SORAINE, তারা নাকি এখানে এসে বসবাস করে এই বন্দর শহরে ফিশিং হারবার, যেটা ছোট বন্দরটা, হোটেল টোটেল এইসব অনেক কিছু স্থাপন করেন। তারাও এখানে অনেক দিন ছিলেন। যে সোরেন বাবু, তিনি চলে গেছিলেন এখান থেকে, ভারত থেকে। তারপরে কিন্তু শেষ বয়সে এখানে এসে গোপালপুরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখানে এরকম একটা সুন্দর স্টোরি লাইন ক্যাফে আছে মেফেয়ারের পাশেই, আর একদম ঠিক লাইট হাউসের একদম পুরো দোরগোড়ায় আর কি, ঠিক লাইট হাউসের নিচে স্টোরি লাইন ক্যাফে। সব কিছু পাওয়া যায়, খাবার দাবার, পিৎজা, পাস্তা, চাউমিন, ফ্রাইড রাইস, কোনো খাবারের অভাব নেই। আপনাদের যদি বিচের পাশে যে শ্যাক্সগুলো আছে বা থালি বা বিরিয়ানি ওখানে যেগুলো পাওয়া যায় সেগুলো যদি দেখে পছন্দ না হয়, এখানে কিন্তু আরামসে এসে খেতে পারেন। এটা বোঝাই যাচ্ছে বিরাট বড় জায়গা, অনেক কমার্শিয়াল পারপাসে ভাড়াও দেওয়া হয় নিশ্চয়ই। জায়গাটাকে খুব সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে। আর এইখান থেকে লাইট হাউসের একদম ফাটাফাটি ভিউ, লাইট হাউসের ঠিক কম্পাউন্ডের একদম গায়ে। এই যে গোপালপুরের লাইট হাউস, এটা হচ্ছে গোপালপুরের লাইট হাউস। এরমভাবে একটা, হ্যাঁ প্লিজ টেল আস ভেতরে কি কি আছে। দেখুন, এটা হচ্ছে স্টোরি লাইনস ক্যাফে, উপর দিয়ে সি ভিউ রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, ইউ উইল গেট দ্য ভিউ অফ দ্য সি। হ্যাঁ, আসুন আপনাকে নিয়ে যাই আমাদের নতুন স্টোরি লাইন ক্যাফেতে। এর ইউএসপি হচ্ছে 3টে জিনিস। একটা হচ্ছে ডান দিকে হচ্ছে মেফেয়ার, বাঁ দিকে হচ্ছে লাইট হাউস,
আর এই যে সি ভিউ রেস্টুরেন্ট আছে তাতে গিয়ে আপনি sea beach দেখতে গোপালপুর অন সিতে এলে এটা দুপুর 12টার সময় খোলে, দুপুর 12টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে। এটা তো মনে হচ্ছে খাবার জন্য বেশ ভালো অপশন। আর এই যে ওপরে বসার জায়গা, ওটা ডাইরেক্ট ভিউ অফ দ্য সি উইথ কুল সি ব্রিজ ব্লোয়িং অ্যারাউন্ড। জায়গাটা দেখে কিন্তু আমাদের খুব ভালো লাগলো। আমরা এসেছি লাইট হাউসের পাশে, গোপালপুরে লাইট হাউসের পাশে স্টোরি লাইন ক্যাফেতে। সি ভিউ একদম দারুণ, ঠান্ডা সি ব্রিজ দিচ্ছে, একদম ওপেন সিটিং এরিয়া, খুব সুন্দর জায়গা। এই যে সামনে যেটা দেখছেন এটা গোপালপুর ফোর্ট। এই ফোর্টটা আগে বেশ আরও সুন্দর ছিল দেখতে, কিন্তু 1995-এ যে বিরাট বড় সাইক্লোনটা আসে, সেই সাইক্লোনে ফোর্টটা প্রায় অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়ে পুরোটাই প্রায় ভেঙে যায়। এখন যেটুকু সামনে দেখছেন এইটুকুই অবশিষ্ট রয়েছে। আমরা গোপালপুরের লাইট হাউস দেখতে এলাম। বিকেল 4টে থেকে 5টা ভিজিটার্স আর অ্যালাউড। তো আমরা এই 4:15-20 নাগাদ এসছি, এখন ওই লাইট হাউসের মাথায় চাপবো। এখানে টিকিট আছে অ্যাডাল্টের জন্যে 10 টাকা, আর বাচ্চাদের জন্যে 3 টাকা, আর ফরেনারদের জন্য একটু বেশি। GPLH গোপালপুর লাইট হাউস। এই হচ্ছে গোপালপুর লাইট হাউস। আর লাইট হাউসের যেমন প্যাঁচানো প্যাঁচানো সিঁড়ি হয়, আমাদের সিঁড়ি চাপা শুরু হলো। এই আমরা গোপালপুর লাইট হাউসের ওপরে উঠে পড়েছি। গোপালপুর লাইট হাউসের ওপরের থেকে ভিউ। এই সামনেই হচ্ছে মেইন বিচ আর বিচ রোড। এই যে নিচে জাস্ট লাইট হাউসের পাশে, লাইট হাউসের ওপর থেকে স্টোরি লাইন ক্যাফে। এই হচ্ছে সামনে মেফেয়ার, মেফেয়ারের পেছনে ওই যে কটেজগুলো, ওইটা হচ্ছে পান্থনিবাস। আর লাইট হাউসে এলাম যখন, লাইটের ছবি নেবো না বা লাইটের ভিডিও করবো না সেটা তো হয় না। এইটা হচ্ছে লাইট হাউসের রিফ্লেক্টর। এই যে হ্যাচওয়ে দিয়ে সুদীপটা নামছে। নামতে আরাম, উঠতে একটু হাঁপ ধরে যায়, কিন্তু নামতে বেশ আরাম। এই যে এখানে বিক্রি হচ্ছে ডান দিকে রাবড়ি আর বাঁ দিকে হচ্ছে ক্রিম চানা, এখানকার লোকাল স্পেশালিটি। হ্যাঁ, এখন ঠিক সন্ধ্যের আগে বিকেলবেলা গোপালপুরের বিচের ভাইব। মায়াবী স্বপ্নের মতো গোটা দিনটা কোথায় মিলিয়ে গেল। আধার নামতেই গোপালপুর যেন আরো মোহিনী রূপ ধারণ করলো। আমরা একটা ছোট্ট কিন্তু দারুণ সুন্দর ছুটি উপভোগ করলাম। রাত পোহালেই কলকাতার উদ্দেশ্যে যাত্রা অপেক্ষা করে আছে আমাদের জন্য। আমরা গোপালপুরকে টাটা করে 8:30টার সময় সকালবেলা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। 600 কিলোমিটার এখান থেকে, 600 কিলোমিটারের একটু স্লাইটলি বেশি হবে। এখন কিরম ফাঁকা, একদম ফাঁকা।
এই যে মে ফেয়ার এদিক দিয়েও যাওয়া যায়, র্যাডিসনও যাওয়া যায় এদিক দিয়ে, এই যে এখানে 1 কিলোমিটার। আর এই যে গোপালপুর, আই লাভ গোপালপুর। পাশে হচ্ছে বেরহামপুর এয়ার স্ট্রিপ, পুরো এই যে দেওয়াল করা আছে পুরোটা। কলকাতা থেকে ব্রহ্মপুর বা গোপালপুরে আসাটা ভীষণই সোজা। ট্রেনে আসতে চাইলে হাওড়া বা সাঁতরাগাছি থেকে ব্রহ্মপুর অবধি বহু দূরপাল্লার ট্রেন রয়েছে, যার সময়সূচি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। নিজের গাড়িতেও অনায়াসে আসা যায়। ডিস্টেন্স 600 কিলোমিটারের কিছু বেশি, 12 ঘন্টা মতো সময় লাগে। কলকাতা থেকে কোলাঘাট খড়গপুর হয়ে 16 নম্বর জাতীয় সড়ক ধরে বালেশ্বর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর আর চিল্কার পাশে বালুগাঁও আর রম্ভা হয়ে ব্রহ্মপুর অবধি একদম সোজা হাইওয়ে। আর গোপালপুর ব্রহ্মপুর থেকে মোটে 11 কিলোমিটার দূরে। কি ভাবছেন? এখনো না এসে থাকলে একবার ঘুরে যান, ভালো লাগবে। আমরা গোপালপুর থেকে বেরোনোর সময় গুগল যে রুটটা দেখালো সেটাই নিলাম। বেরহামপুর এয়ার স্ট্রিপকে বাঁদিকে রেখে এগিয়ে গিয়ে বেরহামপুর ইউনিভার্সিটির সামনে দিয়ে এসে এই সামনে NH16 দেখা যাচ্ছে। এবার আমরা NH16-এ পড়ে যাচ্ছি। কিরকম সুন্দর আকাশটা কালো করে এসছে, একটা এদিকে রাস্তার পাশে টিলা, আর আমরা NH16 দিয়ে ছুটছি। এই জায়গাটা খুব সুন্দর। এখানে রাস্তাটা এঁকে বেঁকে ঘাটে ক্লাইম্ব করে, আর ক্লাইম্ব ডাউন করার সময় একদম খুব সুন্দর চিল্কার ভিউ আসে। আর এদিকে কলকাতা অভিমুখী যে রাস্তাটা, সেই রাস্তাটার হাইটটা একটু মানে অন্য দিকের যে ফ্ল্যাঙ্কটা, সেই ফ্ল্যাঙ্কটা একটু নিচে, এই ফ্ল্যাঙ্কটা একটু ওপরে। রাস্তাটা এঁকে বেঁকে ঘুরে খুব সুন্দর লাগে এই জায়গাটা। পুরো চিল্কা, আকাশে মেঘটা দারুণ হয়ে আছে। উড়িষ্যার রাস্তায় না এখন গরুর উপদ্রব, ওই ক্যাটেলের উপদ্রব কিন্তু প্রচণ্ড বেড়ে গেছে। আসার সময় যাওয়ার সময় সারা রাস্তা জুড়ে এত স্ট্রে ক্যাটেল না, প্রচণ্ড মেনান্স। অনেকগুলো দেখলাম রাস্তায় মরে পড়ে আছে। মানে একটু অসতর্ক হলে বা সামনে যদি গাড়ি থাকে সে দেখে সরে গেল, ট্রাকটা কাছে, আপনারা পেছনে হাই স্পিডে আছেন, খুব মারাত্মক জিনিস। মানে গরুতে পুরো রাস্তা ছয়লাভ। এখন সকাল 11টা, আমরা ভুবনেশ্বর পেরোচ্ছি, আর তুমুল বৃষ্টি হচ্ছে পুরো সাদা হয়ে। ব্রিজে এই বর্ষার মধ্যে গাড়িটাকে দাঁড় করিয়ে রেখে দিচ্ছে কেন? মাঝ রাস্তায় গাড়িটাকে দাঁড় করিয়ে রেখে দিচ্ছে। ওই সাইড দিয়ে রেলওয়ে লাইন, আমাদের বাঁদিকের সাইডে রেলওয়ে লাইন, এখন সব সাদা, এখন পুরো সাদা। আমরা মহানদীর ব্রিজ পেরোচ্ছি, একদম পুরো মনে হচ্ছে রাস্তায় যাচ্ছি না নদী কেটে যাচ্ছি, বলা খুব মুশকিল। ভদ্রকে হোটেল স্বাদে লাঞ্চ করতে দাঁড়িয়েছি। এখানে আগে কখনো দাঁড়াইনি, গুগলে দেখছিলাম রিভিউ ভালো দেখলাম, তাই চলে এলাম খেতে। এটা কলকাতা থেকে বহরমপুর বা পুরী ওদিকে যাওয়ার সময় বাঁদিকে পড়ে আর কি, ওই ফুটে পড়বে। তো যেহেতু আমরা বহরমপুর থেকে এখন কলকাতা যাচ্ছি, আমাদের ডান দিকে পড়লো, তাই জন্য খানিকটা সার্ভিস রোড নিয়ে তলাদি ইউ টার্ন নিয়ে আসতে হলো। উড়িষ্যা ক্রস করে পশ্চিমবঙ্গে ঢুকে পড়লাম। বেশ শান্তিতে ছিলাম, রাস্তায় ব্যারিকেডের ঝামেলা ছিল না। ওয়েলকাম ব্যাক টু দ্য ল্যান্ড অফ ব্যারিকেডস। ওয়ান্ডারলাস্ট এসকেপেডসে গত 2 মাস ধরে চলা সাউথ ওড়িশা আর ছত্তিশগড় রোড ট্রিপ সিরিজের এখানেই ইতি টানছি। কেবল দারিংবাড়ি বাদ রয়ে গেল ভবিষ্যতে কোনো এপিসোডের জন্য। আশা করি আমাদের পার্শ্ববর্তী রাজ্যদ্বয়ের অপরিসীম প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে মেলে ধরতে কিছুটা সক্ষম হয়েছি, আর আপনারা হয়তো কিছু জানা বা না জানা তথ্য ও অদেখা দৃশ্য সমানভাবে উপভোগ করেছেন। ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ও
ও পর্বগুলি লাইক, হাইপ ও শেয়ার করবার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে আপনাদের প্রশ্ন বা গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না যেন। খুব শিগগিরই আবার দেখা হবে অন্য কোনো পথের প্রেক্ষাপটে। সকলে ভালো থাকবেন। আপনাদের মূল্যবান সময়ের জন্য অনেক ধন্যবাদ।